মা গো, মা, মা গো, মা। আমার আমার মেয়েটাকে বোধহয় আর বাঁচাতে পারবো না রে। কেন রে, কি হয়েছে? এভাবে বলছিস কেন? মেয়েটার আজ 2 সপ্তাহ ধরে জ্বর। ডাক্তার বলতে কোনো কিছুই বাদ দিইনি, হাসপাতালে পর্যন্ত ভর্তি করেছি, কিন্তু কোনোভাবে ওর জ্বর সারছে না। দিন দিন মেয়েটা আমার কেমন যেন শুকিয়ে যাচ্ছে। সব ডাক্তার এই জবাব দিয়ে দিয়েছে। ডাক্তার যখন দেখানো হয়েছে আর ওষুধে কাজ হচ্ছে না, তবে অন্য কিছু একটা চেষ্টা করে দেখতে পারিস তো। অন্য কিছু মানে? দেখ, ডাক্তাররা যখন জবাব দিয়ে দিয়েছে, আমার পরিচিত এক তান্ত্রিক রয়েছেন, তুই তার সঙ্গে যোগাযোগ করতে পারিস। তান্ত্রিক দিয়ে কি হবে? শুনেছি তো বেশিরভাগই টাকা পয়সা নিয়ে নেয়, কিন্তু কোনো কাজে লাগে না। আমি যার কথা বলছি তার কাছ থেকে আশা করি তুই নিরাশ থাকবি না। উনি আমাদের বহু দিনের পরিচিত, এরকম অনেক সমস্যা সমাধান করতে পারেন তিনি। কি নাম তার? ওনার নাম দুর্গাচরণ তান্ত্রিক। বেশ, তোর যখন এতটা বিশ্বাস, তাহলে নিয়ে আয়। একটা শেষ চেষ্টা করে তো দেখা যাক। তুই একবার আমার সঙ্গে ওনার বাড়িতে চল। উনি আবার সব সময় সব জায়গায় যেতে চান না। তুই গিয়ে বলে দেখ কি বলেন উনি। কাকা বাবু, আমার বন্ধুর মেয়েটির বড়ই অসুখ, কিছুতেই জ্বর কমছে না। জ্বর কমছে না তো আমার কাছে এসেছো কেন? ডাক্তারের কাছে যাও। অনেক ডাক্তার দেখিয়েছি, সব ডাক্তারই জবাব দিয়ে দিয়েছেন। কেউ রোগের কারণ ধরতেই পারছেন না। আপনার ব্যাপারেও আমার কাছ থেকে শুনে বলল আপনি যদি দয়া করে ওনার বাড়িতে একটু পদধূলি দেন। ঠিক আছে, চলো। যদি আমার করার কিছু থাকে আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমার মেয়েকে সুস্থ করে তোলার। বাকি সবই মায়ের ইচ্ছে। জয় মা রক্ষা কালী, জয় মা রক্ষা কালী। মা, মা গো, মা, মা গো, গিন্নি, ওনাকে একটু মেয়ের কাজটায় বসতে দাও। মা গো, মা। লক্ষণ তো খুব একটা ভালো দেখছি না। ওর চোখ মুখ তো ফ্যাকাশে হয়ে গেছে। কতদিন ধরে জ্বরে ভুগছে তা প্রায় 2 সপ্তাহ হতে চলল। মা, তোমার জ্বর আসার আগের দিন তুমি কোথায় গেছিলে? মা, মা গো। ঠাকুর মশাই, মেয়ে আমার খুব একটা বাড়ি থেকে বেরোয় না, তবে অসুস্থ হওয়ার আগের দিন ওর এক বান্ধবীর বাড়ি গেছিল। ওর বান্ধবীর বাড়িটা কোন দিকে? এই তো সামনে শ্মশান ঘাটটা পেরিয়ে গেলে বাম দিক বরাবর ওর বান্ধবীর বাড়ি। ওখান থেকে আসার কিছুক্ষণ পর থেকে মেয়ে আমার কিরকম নেতিয়ে পড়লো। বুঝলাম। তা তোমাদের ঠাকুর ঘরটা কোন দিকে? এই সোজা গিয়ে ডান দিকে। আসুন, আমি দেখিয়ে দিই। ওম হিং ক্রিং জয় তারা, ওম হিং ক্রিং জয় তারা, ওম হিং ক্রিং জয় তারা। এই নাও, এই জল মেয়ের সারা গায়ে ছিটিয়ে দাও, আর ওর কাছে বসে ঠাকুরের নাম জপ করো। দেখো, মেয়ে সুস্থ হয়ে উঠবে। আজ আমি আসি। আপনি করে দিন না ঠাকুর মশাই, আপনার মতো করে কি আর আমরা পারবো? আচ্ছা আচ্ছা, বেশ, তোমরা যখন তাই চাইছো তবে তাই হোক। এই তো মা আমার চোখ মিলে তাকিয়েছে। গায়ের জ্বরটাও তো নেমে যাচ্ছে দেখছি। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনি মানুষ নন, আপনি মানুষ নন, মানুষ রূপী সাক্ষাৎ দেবতা।
না না, তুমি কি বলছো? সবই ঈশ্বরের আশীর্বাদ। জয় মা রক্ষা কালী, জয় মা রক্ষা কালী। এত সহজেই সেরে গেল মেয়েটা? দুর্গাচরণ তান্ত্রিকের তো অনেক ক্ষমতা। এত সহজেই কি 2 সপ্তাহের জ্বর সেরে যায়? তাহলে কি হলো দাদু? তোরা চুপ করে না বসলে বাকিটা বলবো কি করে? আচ্ছা বেশ, আমরা চুপ করে বসলাম, তুমি বাকিটা বলো। পরের দিন সকালবেলা রতন পৌঁছলো দুর্গাচরণের বাড়িতে। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, বাড়িতে আছেন? ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই। কে? আমি রতন। কালকে রাত্রে আমাদের বাড়িতে গিয়েছিলেন। ও রতন, এসো এসো। তা তোমার মেয়ে ভালো আছে তো? না ঠাকুর মশাই, আপনি চলে আসার পর তো ওর শরীরটা দিব্যি সুস্থ হয়ে গেল, কিন্তু মাঝরাত থেকেই মেয়ে কেমন কেমন করছে। আপনি একবার শিগগির চলুন আমাদের বাড়ি, মেয়েকে না হলে আর বাঁচাতে পারবো না। আহ, বাজে কথা বলো না তো। চলো, আমি এক্ষুনি যাচ্ছি তোমার সঙ্গে। আমাকে তাড়িয়ে দেওয়া এত সহজ? কি ভেবেছিলি এটাকে? চাইলেই আমাকে দূর করে দেওয়া যায়? না, আমি যাব না, আমি যাব না। এই মেয়েকে শেষ না করা পর্যন্ত আমি কিছুতেই যাব না। আমি কোনো মেয়েকে এখানে বাঁচতে দেব না। সবাইকে শেষ করে দেব, সবাইকে শেষ করে দেব। কে তুই? তোকে কেন বলবো? ওম হিং ক্রিং জয় তারা, ওম হিং ক্রিং জয় তারা। বল বল বলছি। আমার উপর যা খুশি করে নে, এই মেয়েকে শেষ করে তবেই আমার মুক্তি। আপনারা কাঁদবেন না, আমি দেখছি কি করা যায়। আপনার মেয়ের কোনো ক্ষতি আমি হতে দেব না। এত সহজ এমন নিষ্পাপ একটি মেয়েকে আমায় বাঁচাতেই হবে। আপনারা 3 জনেই বাড়ির বাইরে বেরোবেন না। বাড়ির বাইরে তো দূরের কথা, এই ঘরের বাইরেও বেরোবেন না। আমি মন্ত্রপুত জল সারা ঘরে ছড়িয়ে দিয়ে যাচ্ছি। আপাতত কিছুক্ষণ এই সমস্যা থেকে আপনারা মুক্ত থাকবেন। তবে এ বড় শক্তিশালী কোনো আত্মা। আমি ঠাকুর ঘরে গিয়ে আমার আরাধ্যা দেবীর ধ্যানে বসছি। আপনার মেয়েকে আমি সুস্থ না করে কোথাও যাব না, কথা দিলাম। মা, এই আত্মার সঙ্গে লড়াই করতে তুমি ছাড়া কেউ আমায় সাহায্য করতে পারবে না। কিভাবে এই আত্মাকে বশবর্তী করব বলো? বলো মা, চুপ করে থেকো না মা, বলো। তোকে পথ দেখাতেই তো এলাম। শোন, সামনের অমাবস্যায় এই আত্মা সব থেকে শক্তিশালী হয়ে উঠবে। তুই খবর নিয়ে দেখ, আশেপাশের অন্যান্য গ্রামের মেয়েরা অসুস্থ ঠিক একইভাবে। ওই দিনে আত্মা চাইবে এই সব মেয়েগুলোকে শেষ করে দিতে। এক কাপালিক নিজেই সিদ্ধি লাভ করার জন্য এই মেয়ের বলি দেওয়ার চেষ্টা করে, তবে সেই কাজ ব্যর্থ হয়। রাগে, দুঃখে, অপমানে নিজেই নিজের জীবন শেষ করে দেয় এবং তারপর থেকেই এরকম ভয়ানক আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। তোকে ওই অমাবস্যার দিন এই পিশাচকে বন্ধ করতে হবে। কি করবি তা তুই জানিস। বাকি গল্প পরের দিন বলবো। অনেক বেলা হয়ে গেছে, এখন তোরা বাড়ি গিয়ে পড়তে বস।
এই নিয়ে সপ্তমবার মোহনলাল ভাড়াটের সাথে তর্কে জড়ালেন। না, ভাড়া কম দেওয়ার জন্য নয়। কি হয়েছে চলুন তাদের মুখেই শুনে আসি। ধুর মশাই, ছাড়ুন তো, আমি আর আপনার বাসায় থাকছি না। আরে আরে চটে যাচ্ছেন কেন? বললাম তো, দুদিন বাদেই সামনের ওই ঝোপঝাড় সব পরিষ্কার করিয়ে দিব। দেখবেন আর কোনো সমস্যা হবে না। কি দেখতে কি দেখেছেন? না না, আমি আর আপনার এই বাড়িতে থাকছি না। এবারের মতো কোনো রকমে বেঁচে ফিরেছি, আর দুদিন থাকলে প্রাণটাও হারাতে হতো। এই নিন আপনার ভাড়া, আমি চললাম। যা বাবা, এটাও চলে গেল। এই অলক্ষণে বাড়িটা নিয়ে কি যে করি, বিক্রিও করতে পারছি না। অন্যদিকে চন্দনবাবু অফিসের কিছু কাজে 7 দিনের জন্য ভালুকাই গ্রামে আসার প্রস্তুতি নেয়। ভাগ্যক্রমে মোহনলাল বাবুর এই পরিত্যক্ত বাড়িতেই এসে ওঠে। কি যে বলেন, আপনার কাছে কি আর ভাড়া চাইতে পারি? আপনি যা দিবেন তাতেই আমি খুশি। আসুন আসুন, ভেতরে আসুন, আপনাকে আপনার রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আপনার রুম। এখানে আপনার থাকার ব্যবস্থা করেছি। এই নিন চাবি। আচ্ছা, আমি চলি। কোনো সমস্যা হলে আমার জানাবেন। অনেক উপকার করলেন দাদা। আচ্ছা, আপনি তাহলে এবার আসুন। এই বলে মোহনলাল চন্দনবাবুকে রেখে ফিরে আসেন। পরদিন সকালে মোহনলাল তার ভাড়া দেয়া বাড়ির সামনে লোকজনের ভিড় দেখে ছুটে আসে। বাড়ির ভেতরে প্রবেশ করতেই যা দেখতে পেল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। দেখতে পেল চন্দনবাবুর দেহটা দুটা তার দিকের সাথে নেই, ঝুলে রয়েছে সিলিং ফ্যানটায়। টপ টপ করে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। এ দৃশ্য দেখে মোহনলাল জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। এ ঘটনা ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। পুরো গ্রামের মানুষ এই মৃত্যু দৃশ্য দেখে আতঙ্কিত, কিন্তু এ রহস্যময় মৃত্যুর কারণ কেউই উদ্ঘাটন করতে পারেনি। এই রহস্যময় মৃত্যু রহস্যই রয়ে যায়। এর মাঝেই গ্রামে ঘটে যায় আরেক ঘটনা। উফ, গাড়িটা নষ্ট করার জায়গা পেল না। এত রাতে কোথায় যাব এখন? কি দাদা, কোথায় যাবেন? হ্যাঁ, কে? আমি বলরাম। তা আপনার গাড়ি খারাপ হয়েছে বুঝি? হ্যাঁ, আশেপাশে কোথাও গাড়িটা সারানোর মতো ব্যবস্থা হবে কি? আর গাড়ি সারিয়ে কি করবেন? আগে তো নিজেকে সারান। মানে কি বলছেন এসব আজে বাজে? আমি তো আপনার অপেক্ষাতে বসেছিলাম এখানে। মানে আপনি আপনি জানতেন আমি এখানে আসব? এ গাড়ি আর সারবে না বাবু, আপনি আসুন আমার সাথে। এই যে শুনছেন, আজকে রাতটা থাকার মতো একটা ব্যবস্থা করে দিতে পারবেন? কাল ভোরবেলা উঠেই গাড়িটা সারানোর একটা ব্যবস্থা করে বেরিয়ে পড়বো এখান থেকে। সেটাই তো বলছি এতক্ষণ থেকে, আসুন আমার সাথে। দাদা, ও দাদা, কোথায় যাচ্ছেন? এই রাত্রির বেলা ওদিকে যাবেন না। কেন, আপনার সমস্যা কি তাতে? ওদিকটা খবরটা ভালো না, একা একা যাবেন না ওদিকে। একা কোথায়? দেখতে পাচ্ছেন না আমার সাথে? আরে কোথায় গেল? এক্ষুনি তো এখানেই ছিল। ও দাদা, কি হলো? হ্যাঁ, না কিছু না, যান আপনি।
লোকটা গেল। এ বাবু, কি হলো? দাঁড়িয়ে বললেন যে? হ্যাঁ, আপনি কোথায় ছিলেন তখন? এই তো এখানে। কিন্তু ওই লোকটা যে বলল। আসুন বাবু, দেরি হয়ে যাচ্ছে। এরপর আগন্তুক লোকটি চেনা লোকটির সাথে তাল মিলিয়ে হাঁটতে থাকে। বেশ কিছুক্ষণ চলার পর তারা মোহনলাল বাবুর সে পরিত্যক্ত বাড়িটিতে প্রবেশ করে। আরে বাহ, এই শুনশান জায়গায় এত সুন্দর একটা বাংলো আছে, জানতাম না তো। সে আর বলতে, আসুন ভেতরে আসুন। দুজনেই মোহনলাল বাবুর পরিত্যক্ত বাড়ির ভেতরে প্রবেশ করে, কিন্তু আগন্তুক লোকটি জানতেও পারে না তার সাথে কি হতে চলেছে। চাদরে মোড়ানো লোকটি রাত কাটানোর জন্য রুম দেখিয়ে দিয়ে চলে যায়। এই যে বাবু, আজকের রাতটা এ করেই থাকবেন। আপনি বসুন, আমি আপনার জন্য জল খাবারের ব্যবস্থা করছি। আরে না না, তার আর প্রয়োজন নেই। আপনি খামোখা কষ্ট করতে যাবেন, এমনিতেই অনেক কষ্ট দিয়ে ফেলেছি আপনাকে। তা বললে কি আর হয় বাবু? আপনার জন্যই তো আজকের এত আয়োজন। বসুন আপনি। লোকটা কেমন অদ্ভুত রকমের কথা বলে, কি জানি মাথায় কোনো সমস্যা আছে হয়তো। যাক বাবা, একটা থাকার জায়গা তো মিলল। ভাগ্যিস লোকটার সাথে দেখা হয়েছিল, নইলে এই রাত্রিবেলা কোথায় যে থাকতাম এখন। তখন বিলের ধারে লোকটা যে বলল এদিকটা খুব একটা সুবিধার নয়, তবে কি কোনো অশরীরীর কথা বলল? তোর এসব আবার হয় নাকি? কিন্তু এই লোকটাও কেমন সুবিধার নয়, হঠাৎই উধাও হয়ে যায়, কি জানি। হ্যাঁ, কে কে ওখানে? হ্যাঁ? কে কে ওখানে? হ্যাঁ, দাঁড়ান বলছি, কথা বলছেন না কেন? দাঁড়ান বলছি, কে আপনি? বাবু, হ্যাঁ, কে কে? আমি বলরাম। এই নিন শরবত খান। হ্যাঁ, না, শরবত খাবো না এখন। নিন বাবু, শরবতটা খেয়ে নিন, ভালো লাগবে। এ কি রক্ত কেন? এই তো আমার খাবার। এ কি বলছেন? কে আপনি? আমি বলরাম, এবারের মালিক মোহনলাল। ভোরবেলায় একজন মালি মোহনলালের পরিত্যক্ত বাড়িতে ঘর ঝাড়ু দেওয়ার জন্য প্রবেশ করলে ঘরের ভেতর অর্ধ খাওয়া একটি লাশ দেখতে পায়। পরপর একই ঘটনা ঘটার ফলে গ্রামবাসী রাহুচণ্ডাল তান্ত্রিককে নিয়ে আসে। রাহুচণ্ডাল তান্ত্রিক লাশের এই অবস্থা দেখেই মহাযজ্ঞের আয়োজন করে। ওম ক্লিং ক্লিং স্বাহা। যা, ধরে নিয়ে আসে প্রেতাত্মাকে, যে এই পরিত্যক্ত বাড়িকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। যা। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে আমাকে, আমাকে ছেড়ে দে। রাহুচন্দ্রা, তুই আমাকে কেন ধরে নিয়ে এসেছিস? ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। ছেড়ে দেওয়ার জন্য তো তোকে ধরে নিয়ে আসিনি। বল, কেন তুই এভাবে নিরপরাধ মানুষকে হত্যা করছিস? ওরা তোর কি ক্ষতি করেছে? ক্ষতি? এদের জন্যই তো আজ আমার এই পরিণতি। কি দোষ করেছিলাম আমি? দুবেলা খেতে পেতাম না, তবুও গায়ে কেটে নিজের পারিশ্রমিক চাইতে গিয়েছিলাম। আর ওরা ওরা আমাকে চোরের মিথ্যা অপবাদ দিয়ে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। আমি চিৎকার দিয়ে আর্তনাদ করেছিলাম, কেউ আমার কথা শোনেনি, কেউ শোনেনি আমার কথা।
তখন থেকেই আমি মোহনলাল সেজে এই বাড়িতেই বাস করি। আর যারাই এখানে থাকবার জন্য আসে আমি তাদের মেরে আমার মৃত্যুর প্রতিশোধ নেই। তাতেই আমার আত্মার শান্তি। কিন্তু তোকে যে এবার থামতে হবে, তোর সময় ঘনিয়ে এসেছে। তুই আমার কিচ্ছু করতে পারবি না। তবে এই দেখ, যা, আজকে থেকে তোকে এই পরিত্যক্ত বাড়ি থেকে মুক্তি দিয়ে দিলাম। এরপর রাহু চণ্ডাল তান্ত্রিক অনেক তন্ত্রমন্ত্রে সাধনা করে মোহনলালের অতৃপ্ত আত্মাকে মুক্তি দেয়। তারপর থেকে এ বাড়িতে আর কোনো রকমের কোনো সমস্যা দেখা যায়নি।